নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। চন্দ্রাবতীর তীরের নিশানা দেখে বীরেন্দ্র প্রতাপের একটুও অবাক লাগলো না, কিন্তু এটা ভেবে ও রাগে ছটফট করতে থাকলো যে চন্দ্রাবতী অগ্নি সিংকে বাঁচানোর জন্য আজ ওকে সাবধান করছে। এ দৃশ্য দেখে বীরেন্দ্র প্রতাপের সৈন্যরা আর অগ্নি সিংয়ের সঙ্গীরা স্তম্ভিত হয়ে গেল। তখনই বীরেন্দ্র প্রতাপ নিজের রাগ সামলে একটা কঠিন হাসি হেসে বলল, আমি খুশি চন্দ্রাবতী যে তুমি ঠিক সেরকমই করছো, যেরকম আমি আশা করেছিলাম। আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, তার প্রতিশোধ তোমার নেওয়াই উচিত। আমি জানি না এই বাগী পেশাদার হত্যাকারী অগ্নি সিং তোমার শুধু একজন সঙ্গী নাকি অন্য কেউ, কিন্তু একে বাঁচানোর জন্য তুমি নিজের স্বামীকে যুদ্ধে আহ্বান করছো। তা দেখে আমি খুব খুব শান্তি পাচ্ছি। চলে যাও এখান থেকে বীরেন্দ্র প্রতাপ। ওর কথা শেষ হওয়ার আগে চন্দ্রাবতী কঠিন স্বরে বলল, এই তীরে এমন বিষ মাখানো আছে যার ওষুধ বিক্রমগড়ের কোনো বৈদ্য হাকিম বানাতে পারবে না। তাহলে চালাও এই তীর। বীরেন্দ্র প্রতাপ কোন রকম বিচলিত না হয়ে বলল, তুমি চালাচ্ছ নাই বা কেন? আমাকে মেরে সব গল্প শেষ করে দাও। কিন্তু একে তোমার তো হাত কাঁপছে, তাহলে এটা শুধু তোমার হুমকি ভাববো নাকি? একথা বলে বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর দিকে এগোতে থাকলো। চন্দ্রাবতী কি করবে বুঝতে পারছিল না, কারণ সত্যিই ওর হাত কাঁপছিল। সেজন্য নয় যে ও দুর্বল ছিল, সেই জন্য যে বীরেন্দ্র প্রতাপের প্রাণ ও কোনো মতেই নিতে পারবে না। আমি আমি তোমার সব সত্যি জেনে গেছি চন্দ্রাবতী। বীরেন্দ্র প্রতাপ একেবারে কাছে চলে এলো, এতটা কাছে যে ধনুকে লাগানো তীর ওর বুক স্পর্শ করতে থাকলো। আমাকে সোনাল সব বলেছে। ও হেসে বলল, আমি অনেক গর্ববোধ করছি যে তুমি একটা নিষ্পাপ শিশুর প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়েছ। তুমি যদি এইসব কথা আগে বলতে, তাহলে হয়তো এত ঘটনা ঘটত না। ঠিক আছে, তুমি আমাকে না বলে নিজের ইচ্ছায় রাজমহল ছেড়ে চলে এসেছ, কিন্তু তাও আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আর আমি সোনালকে কথা দিয়েছি যে তোমার সঙ্গে অপরাধীর মতো নয়, বরঞ্চ মহারানীর মতো ব্যবহার করা হবে। চলো চন্দ্রাবতী, আমার সঙ্গে রাজমহলে চলো। চন্দ্রাবতীর একথা শুনে একটা ঝটকা লাগলো যে সোনাল বীরেন্দ্র প্রতাপকে বাচ্চাটার ব্যাপারে সব কথা বলে দিয়েছে, কিন্তু এখন বীরেন্দ্র প্রতাপ ওই বাচ্চাটারই বা কি করতে পারবে? ওকে তো আগেই কপোতাক্ষের হাত থেকে কেউ ছাড়িয়ে নিয়ে চলে গেছে। কে ভাবছ চন্দ্রাবতী? বীরেন্দ্র প্রতাপ নরম স্বরে বলল, আমি তো তোমার উপর অত্যাচার করেছি শুধু সত্যিটা না জানার জন্য, কিন্তু এখন আমি অত্যন্ত লজ্জিত। ক্ষমা করো আমাকে।
জানো, রাজমাতাও চান যে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাই। উনি তো আমাকে দিয়ে প্রতিজ্ঞাও করিয়ে নিয়েছেন, আমি যেন আর কখনো তোমার উপর কোনো অত্যাচার না করি। রাজমাতার কথা কানে আসতেই চন্দ্রবতীর ওর গর্ভে বেড়ে ওঠা ছোট্ট প্রাণের কথা মনে পড়ে গেল। না, ও বলে উঠল, আমি আমি রাজমহলে ফিরে যাব না বীরেন্দ্র প্রতাপ, তুমি তুমি ফিরে যাও। বীরেন্দ্র প্রতাপ ওর দিকে তাকিয়ে থাকলো, তারপর একবার অগ্নিসিংহের দিকে তাকিয়ে বলল, আমি কি এর কারণ জানতে পারি? আমি ক্ষমা চাওয়ার পরেও তুমি কেন ফিরে যেতে চাও না? যদি রাজমহলে যেতে না চাও, তাহলে কোথায় থাকতে চাও তুমি? এই জঙ্গলে? আর আর এই অগ্নির সঙ্গে? বীরেন্দ্র প্রতাপের কথায় লুকিয়ে থাকা বিদ্রুপ বুঝে চন্দ্রবতী রেগে গেল। তোমার এই বাজে কথা বন্ধ করো বীরেন্দ্র প্রতাপ। আমি আমার ইচ্ছায় রাজমহল ছেড়ে এসেছিলাম, আমি আমার ইচ্ছাতেই ফিরে যাব। সেই দিনের জন্য তুমি অপেক্ষা করো, যেদিন আমি নিজে থেকে ফিরে যাব রাজমহলে। না চন্দ্রাবতী, বীরেন্দ্র প্রতাপ রাগে ফেটে বলল, বিক্রমগড়ের মহারানীর এসব শোভা পায় না। যখন চাইবে রাজমহল ছেড়ে চলে যাবে, আবার যখন চাইবে ফিরে আসবে। জানো নিশ্চয়ই লোক এরকম নারীদের কি বলে? চন্দ্রবতী খুবই কঠিন স্বরে বলল, সেটা তো তুমি নিজের নোংরা মুখ দিয়ে না জানি কতবার বলেছ। তাহলে লোকের পরোয়া কেন বা করব আমি? যাও বীরেন্দ্র প্রতাপ, ফিরে যাও। আমি ঠিক সময়ে রাজমহলে ফিরে আসব, নিজের অধিকার নিয়ে। চন্দ্রাবতীর এরকম জেদ দেখে বীরেন্দ্র প্রতাপ রাগে ফেটে পড়ল। না চন্দ্রাবতী, বীরেন্দ্র প্রতাপ ওর হাত ধরে বলল, তুমি জানো যে আমি কতটা জেদি। আমি ঠিক করেই এসেছি তোমাকে নিয়েই রাজপ্রাসাদে ফিরব, আর তোমার উপর অধিকার আছে আমার। তুমি আমার পত্নী, আমি জোর করে নিয়ে যাব তোমাকে। একথা বলে বীরেন্দ্র প্রতাপ চন্দ্রবতীকে শক্ত করে ধরে নিচের দিকে টানতে থাকলো, কিন্তু তখনই অগ্নি ওর কাঁধ শক্ত করে ধরে বলল, না বীরেন্দ্র প্রতাপ, ও যখন যেতে চাইছে না, তখন ওর ইচ্ছার বিরুদ্ধে আমি ওকে তোমাকে। দূরে সরে যাবে বেঈমান! চিৎকার করে বীরেন্দ্র প্রতাপ নিজের তলোয়ার অগ্নিসিংহের উপর চালালো। অগ্নিসিংহের বুকে রক্তের একটা লম্বা রেখা দেখা গেল, কিন্তু অগ্নিসিংহের উপর এর কোনো প্রতিক্রিয়া হলো না। ও সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিজের তলোয়ার দিয়ে বীরেন্দ্র প্রতাপের উপর উল্টে আক্রমণ করতেই যাচ্ছিল, কিন্তু চন্দ্রাবতী মাঝখানে এসে বলল, না অগ্নি দাঁড়াও। কিন্তু তখনই বীরেন্দ্র প্রতাপ ওকে ধরে বলল, না চন্দ্রাবতী, তুমি আমাদের মাঝখানে এসো না। আজ মীমাংসা হয়ে যেতে দাও, আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনই জীবিত থাকবে। এ কথা বলে বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীকে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। চন্দ্রাবতীর দুর্বল শরীর টলমল করে সোজা উপর হয়ে পড়ে গেল। দ্রুত ওর পায়ের পাশ থেকে রক্তের ধারা বইতে লাগলো, আর একটা পাহাড়ের ঢাল বেয়ে ও নিচে গড়িয়ে পড়ে যেতে লাগলো। চন্দ্রাবতী! অগ্নিসিংহ ও তলোয়ার ফেলে দিয়ে চন্দ্রাবতীর দিকে দৌড়ালো। একটু দূরে দাঁড়িয়ে থাকা প্রভাত আর উমা নিজেদের সঙ্গীদের নিয়ে ঢালের দিকে দ্রুত দৌড়ালো।
বীরেন্দ্র প্রতাপ চমকে দেখল, তো দেখে স্তম্ভিত হয়ে গেল। চন্দ্রাবতীর পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। এ তুই কি করে ফেললি পাপী বীরেন্দ্র প্রতাপ! অগ্নি চিৎকার করল। ও গর্ভবতী ছিল। এ কথা শুনে বীরেন্দ্র প্রতাপের হাত থেকে তলোয়ার পড়ে গেল। ও বড় বড় চোখ করে এক জায়গায় দাঁড়িয়ে হতভম্ব হয়ে চন্দ্রাবতীকে দেখতে থাকলো। আর চন্দ্রাবতী অগ্নি সিংহের কোলে অজ্ঞান হয়ে পড়ল। রাত হয়ে গিয়েছিল। আরাবল্লীর পাহাড় অন্ধকারে ডুবে গিয়েছিল। চন্দ্রাবতী যে ঘরে থাকত সেখানে একটা মশাল জ্বলছিল। চন্দ্রাবতী বিছানায় অচেতন হয়ে পড়েছিল। উমা আর চপলা মাসি মিলে ওর ক্ষতে প্রলেপ লাগাচ্ছিল। অগ্নি চন্দ্রাবতীর বিছানার মাথার কাছে দাঁড়িয়েছিল। বীরেন্দ্র প্রতাপ চুপ করে জানালার বাইরে এক দৃষ্টে অন্ধকারের দিকে তাকিয়েছিল। আমি তো তোকে বলেছিলাম অগ্নি, চপলা মাসি রাগে বিড়বিড় করলো, ওকে রাজমহলে রেখে আয়। কিন্তু এও তো জেদ ধরে বসে থাকলো যে নিজের বাচ্চা এই জঙ্গলেই জন্ম দেবে। ওর বিড়বিড় শুনে বীরেন্দ্র প্রতাপের ধ্যান ভঙ্গ হলো। ও দ্রুত চপলা মাসির কাছে এসে বলল, কি হয়েছে ওর? সব ঠিক আছে তো? চপলা মাসি ওকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বিরক্ত হয়ে বলল, কে রে তুই? তোর কি সম্পর্ক বিক্রমগড়ের মহারানীর সঙ্গে? বীরেন্দ্র প্রতাপ গভীর শ্বাস নিয়ে বলল, ও ও আমার স্ত্রী। আমি বিক্রমগড়ের মহারাজ বীরেন্দ্র প্রতাপ সিং। আচ্ছা, চপলা মাসি একেবারে রেগে গিয়ে বলল, তো তুই সেই দুষ্টু? আরে অসভ্য, আমি শুনেছি তুই ওকে চাবুক দিয়ে মেরেছিলি। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি তোকে শুলে চড়িয়ে দিতাম, বুঝলি? বন্ধ করো এই বকবক, বীরেন্দ্র প্রতাপ রেগে গিয়ে বলল, তাড়াতাড়ি বলো ও কেমন আছে? চপলা মাসি একেবারে চুপ করে গেল। তারপর ধীরে ধীরে বিড়বিড় করে বলল, ওর গর্ভপাত হয়ে গেছে, অনেক রক্ত বেরিয়ে গেছে বেচারির শরীর থেকে। যদি দ্রুত জ্ঞান না ফেরে তাহলে মরে যাবে ও। এ কথা শুনে বীরেন্দ্র প্রতাপের মাথায় যেন বাজ পড়ল। ও বড় বড় চোখ করে চপলা মাসিকে দেখতে থাকলো। অগ্নি দু হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে ওখানে বসে পড়ল। উমার চোখ দিয়ে দরদর করে জল পড়তে শুরু করলো। উমা! তখনই চপলা মাসি ঘরের বাইরে যেতে যেতে বলল, তুই একটু আমার সঙ্গে আয়, কিছু জড়িবুটি কাটতে আমাকে একটু সাহায্য কর তো মা। মহারানী মার দ্রুত জ্ঞান ফেরাতে হবে। নিজের চোখ মুছে উমা চপলা মাসির পিছন পিছন গেল। ঘরের মধ্যে শুধু অগ্নি সিং আর বীরেন্দ্র প্রতাপ ছিল, আর দুজনের দৃষ্টি অচেতন চন্দ্রাবতীর দিকেই ছিল। যেখানে অগ্নি সিংহের চোখ থেকে জল পড়ছিল সেখানে বীরেন্দ্র প্রতাপের চোখে অবিশ্বাস ছিল। ও যেন তখনও বিশ্বাস করতে পারছিল না যে চন্দ্রাবতী ওর সন্তানের মা হতে চলেছিল। কিন্তু এখন সব কিছু শেষ হয়ে গেল। এই কথা কি সত্যি অগ্নি? ও ধীরে ধীরে বিড়বিড় করলো, যদি এ কথা সত্যি হয় তাহলে কি অদ্ভুত না?
অগ্নি গর্ভবতী হওয়ার কথা চন্দ্রাবতী নিজের স্বামীর কাছ থেকে লুকিয়ে গেল, আর তোমাকে সবকিছু বলে দিল। অগ্নি বুঝতে পারছিল বীরেন্দ্র প্রতাপ কোন দিকে ইঙ্গিত করতে চাইছে। ও খুবই কঠিন স্বরে বলল, বাজে কথা বলো না বীরেন্দ্র প্রতাপ। চন্দ্রাবতী নিজেও এ কথা এখানে আসার পরই জানতে পেরেছিল। চপলা মাসি ওকে পরীক্ষা করে বলেছিল, কিন্তু কিন্তু তাও চন্দ্রাবতী আমাকে বলেনি। বীরেন্দ্র প্রতাপের স্বর তখনও কঠিন ছিল। কিন্তু কেন ও আমার সঙ্গে রাজমহলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না কেন? চপলা মাসি বলল, ও নিজের সন্তানকে এই ঘন জঙ্গলেই জন্ম দিতে চেয়েছিল। কিন্তু কেন? অগ্নিসিং একটু ঘৃণার সঙ্গে বলল, কারণ ও চায় না ওর অবস্থাও সেরকমই হোক যা মোহিনীর হয়েছে। তোমার মা অর্থাৎ রাজমাতা গার্গী একেবারেই চায় না যে চন্দ্রাবতী তোমার সন্তানের মা হোক। যদি বিশ্বাস না হয় তাহলে রাজমাতার অতীত ঘেঁটে দেখো। কৃষ্ণগড়ের রাজমহলের কোনো অংশে ছাইয়ে চাপা এমন অনেক গোপন তথ্য হয়তো তুমি এখনো পেয়ে যেতে পারো। কিন্তু বীরেন্দ্র প্রতাপ যেন একথা শুনতেই পায়নি। ও নিজের ভাবনাতেই ডুবে থেকে বলল, চন্দ্রাবতী আমার সঙ্গে রাজমহলে যেতে চায় না, কারণ ও ভয় পেয়েছিল ওর রহস্য খুলে যাবে। ও গর্ভবতী তা সবাই জেনে যাবে, আর যখন রাজমহলে বাচ্চা জন্ম নেবে তখন এই রহস্য সবার সামনে এসে যাবে যে এই বাচ্চা আমার নয়। সেই জন্যেই চন্দ্রাবতী এই বাচ্চাটাকে এই ঘন জঙ্গলে জন্ম দিতে চেয়েছিল, যাতে কেউ কিছু জানতে না পারে। তারপর ও চুপচাপ রাজমহলে ফিরে আসবে। চন্দ্রাবতীকে নিয়ে বীরেন্দ্র প্রতাপের এমন ধারণা শুনে অগ্নি তো প্রথমে হতভম্ব হয়ে গেল। তারপর ও বীরেন্দ্র প্রতাপের চোখের দিকে তাকিয়ে বলল, এতটা জঘন্য দোষারোপ করে আজ তুমি প্রমাণ করে দিলে বীরেন্দ্র প্রতাপ যে তোমার শরীরে ষড়যন্ত্রকারী আর হত্যাকারীরই রক্ত বইছে। সন্দেহ আর ঘৃণায় তোমাকে নরকের কীটের থেকেও জঘন্য প্রাণী তৈরি করেছে। এখন তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে চন্দ্রাবতীকে দেওয়া কথা ভাঙতে আমার একটুও সময় লাগবে না। কিন্তু বীরেন্দ্র প্রতাপের একটুও রাগ হলো না, বরঞ্চ ও দাপটের সঙ্গে বলল, হ্যাঁ, এখন এখান থেকে আমার চলে যাওয়াই ঠিক হবে। তুমিও এটা প্রমাণ করেই দিলে যে চন্দ্রাবতীর গর্ভে কার সন্তান আছে। তোমার চোখের জল পরিষ্কার বলে দিল। আমার খুব আফসোস হচ্ছে এর জন্য। যাই হোক, চন্দ্রাবতীর যখন জ্ঞান ফিরবে তখন ওকে বলে দিও যে ওর জন্য রাজমহলের রাস্তা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। এ কথা বলে ও একবার ঘৃণার দৃষ্টিতে চন্দ্রাবতীকে দেখল আর ওখান থেকে চলে গেল। অগ্নিসিংহের মনের মধ্যে রাগের অগ্নুৎপাত হচ্ছিল, কিন্তু ও খুবই অসহায় দৃষ্টিতে চন্দ্রাবতীকে দেখতে থাকলো। পরদিন সকালে রাজমাতা গার্গী পুজো করতে রানীমহলের ভিতরের মন্দিরে যাচ্ছিল। হঠাৎ দাঁড়িয়ে পড়ল বীরেন্দ্র প্রতাপকে ফিরে আসতে দেখে। ওর হাবভাবে ওকে একটু ক্লান্ত আর হতাশ দেখাচ্ছিল। আরে,
বীরেন্দ্র প্রতাপকে দেখে ও অবাক হয়ে জিজ্ঞাসা করল, খুব তাড়াতাড়ি চলে এলে বড় কুমার? মহারানী কোথায়? ও আর কখনো আসবে না মা, বীরেন্দ্র প্রতাপ বলল। ভালো হয় যদি ওর নাম আমার সামনে কখনো না বলা হয়। ও আমার মাথায় এমন এক কলঙ্ক লাগিয়েছে, এখন আর আমি। ও নিজের কথা অসম্পূর্ণই রাখলো আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে থাকলো। কি হয়েছে বড় কুমার? গার্গী ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলো। বীরেন্দ্র প্রতাপ এক পলক চুপ করে থেকে বলল, ও গর্ভবতী ছিল, অগ্নি সিংহের সন্তান ছিল চন্দ্রাবতীর গর্ভে। এ কথা বলে বীরেন্দ্র প্রতাপ পুরো ঘটনা রাজমাতাকে জানালো। কি? পুজোর থালা গার্গীর হাত থেকে মেঝেতে ঝনঝন করে পড়ে গেল। ও আমার কাছে মরে গেছে মা, বীরেন্দ্র প্রতাপ গভীর শ্বাস নিয়ে বলল। এই রাজমহলে ওর নাম যেন আর না নেওয়া হয়। এ কথা বলে বীরেন্দ্র প্রতাপ দ্রুত পায়ে রাজমহলের দিকে এগিয়ে গেল। গার্গী কিছুক্ষণ চুপচাপ স্থানুর মতো সেখানে দাঁড়িয়ে থাকলো। তারপর ও বীরেন্দ্র প্রতাপকে ডাকতে ডাকতে ওর পিছন পিছন রাজমহলের দিকে এগিয়ে গেল। এদিকে বীরেন্দ্র প্রতাপ রাজমহলে ঢুকতেই ও একটা হালকা শব্দ শুনতে পেল। প্রণাম দাদা। বীরেন্দ্র প্রতাপ চমকে দেখল তো সামনে রাজকুমার সূর্য প্রতাপ দাঁড়িয়ে আছে। দেখল, তুমি? বীরেন্দ্র প্রতাপ নিজের হাবভাব সামলে নিয়ে বলল, কবে ফিরলে আর এত দীর্ঘ সময় লাগালে? দক্ষিণ পশ্চিম সীমান্তে সবকিছু ঠিক আছে তো? না দাদা। ওর কথা শেষ হওয়ার আগেই সূর্যপ্রতাপ হতাশ হয়ে মাথা নিচু করে বলল, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। শত্রুরা অনেক রিয়াসত আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। একথা শুনে বীরেন্দ্র প্রতাপের পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে লাগলো। তাহলে কি বীরেন্দ্র প্রতাপের বিক্রমগড়ে যুদ্ধের সংকট দেখা দিয়েছে? আর কি বা করবে চন্দ্রাবতী যখন ও জানতে পারবে ওর গর্ভপাতের কথা আর বীরেন্দ্র প্রতাপের জঘন্য মন্তব্য? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।